আসসালামু আলাইকুম এবং অন্য ধর্মের যারা আছেন তাদের প্রত্যেকের প্রতি গ্রিটিংস জানাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি এটা প্রথম থেকে দেখতে পারিনি, কারণ আমাদের ওই মিনিস্ট্রিয়াল খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ ছিল আজকে। তো ওই জায়গায় প্যানেল ডিসকাশন হিসেবে থাকতে গিয়ে আমি মিস করে ফেলেছি, এজন্য সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত। আর ইয়েস, যেভাবে ম্যাডাম বলছিলেন যে এই ডিবেটটা যদি দেখতে পারতাম আমার ভালো লাগতো একটা পার্টিকুলার কারণে, কারণ মোশন যেটা আমি দেখলাম একটু আগে, যে এই মোশনে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে কথাবার্তা হবে, এই ব্যাপারটাই তো ছিল নিষিদ্ধ একটা ব্যাপার। 5 তারিখের পরে দেশে অনেকগুলো চেঞ্জ আসছে, সেই চেঞ্জগুলোর একটা গুরুত্বপূর্ণ ব্যাপার হলো মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারছে। তা না হলে ইউএপির অডিটোরিয়ামে সংবিধান সংস্কারের মাধ্যমে যে ধরনের ডিবেট হচ্ছে, এটা হয়তো বা হওয়ার কথা ছিল না। তবে আমি অর্গানাইজারদের কাছে অনুরোধ করব এই ভিডিও ক্লিপটা আমার কাছে পাঠিয়ে দিতে। আমি সত্যিকার অর্থেই দেখতে চাই। আমি দেখলাম খুবই ভারী মার্কার শব্দ, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, কারণ বিগত দিনগুলোতে দেশে যে বিরোধী দলীয় নেতা থাকতে পারে এই ব্যাপারটাই ছিল অসম্ভব রকমের একটা ঘটনা। আমি সত্যিকার অর্থেই দেখতে চাই বিরোধী দলীয় নেতা কেমন পারফর্ম করেছে এবং তার দল। আমি ইউপি নিয়ে কিছু ছোট ছোট মেমোরি আছে। 2016 সালে যখন কোচিং করতে আসি, হানগেটের এই পার্টটা তো একটা কোচিং পাড়া হিসেবে পরিচিত থাকে। আমার অনেক ফ্রেন্ডদের আমি দেখতাম বাইরে এসে আড্ডাবাজি করতো। সো ওই টাইম থেকে আমি ইউপি কে মোটামুটি দেখতাম। তবে রিসেন্ট সময়গুলোতে ইন পার্টিকুলার আমার যদি মনে হয় করোনার পর থেকে ইউপি যেভাবে স্টেপ বাই স্টেপ আগানো না, আমি বলবো জাম্প করে করে আগাচ্ছে। এই ব্যাপারটাতে আমি খুবই আশাবাদী যে জাম্প করে করে আমার সিজিপিএ ফল ডাউন যাচ্ছে। একদম মানে প্রাইভেট ইউনিভার্সিটিদের ভেতরে একদম টপ ক্লাস টপ টায়ারে চলে যাবে। আর ডিবেটের এই ব্যাপারে টপিকটা নিয়ে যেহেতু আমি আইনের ছাত্র ছিলাম, সংবিধান, হিউম্যান রাইটস আমার খুবই আগ্রহের জায়গা। আমি ছোট্ট করে কয়েকটা কথা একটু বলি। আসলে এত কথা বলতে হয় বিভিন্ন জায়গায়, এখন যে কথাই বলি মনে হয় যে পুনরাবৃত্তি হয়ে যাচ্ছে। সংবিধান সংস্কার নিয়ে আমার মনে হয় যে চমৎকার কথাবার্তা নিশ্চয়ই হয়েছে, আমি ভিডিও শুনলে বুঝতে পারবো। আমি জাস্ট একটু যাচাই করে দেখতে চাই আপনারা কে কে মনে করেন যে সংবিধান সংস্কার করলেই আমাদের দেশটা খুবই চমৎকার একটা দেশ হয়ে যেতে পারবে। কেউ হ্যান্ড রেজ করে বলতে পারবে? ওকে, আর মানে আরেকটা উল্টা ঘটনা যদি আমি একটু দাঁড় করাই, যে সংবিধান সংস্কার করলেই দেশটা ভালো হয়ে যাবে না, এমন কে কে মনে করেন? ক্যান ইউ প্লিজ রেজ ইউর হ্যান্ড? থ্যাংক ইউ। সো ব্যাপারটা হলো কি, বর্তমান সময়ে দেখবেন সবাই একটা কথা নিয়ে অনেক কথাবার্তা বলে যে সংবিধান সংস্কার করা দরকার, সংবিধান সংস্কার করলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি এই ব্যাপারটাতে পার্টিকুলারলি একটু আর্গু করি। সংবিধানটাকে আমরা কেন এমন একটা জিনিস মনে করি যে জায়গাটা একেবারে চেঞ্জ করা যাবে না, জাতির ভাগ্য বিধাতা হয়ে যাবে, এ ধরনের কোনো ঘটনা আমি মনে করি না। এই জায়গায় লয়ের কোন স্টুডেন্ট আছেন? একজন আমার ক্যাডেট কলেজের ছোট ভাই আবিদ আছে এই জায়গাতে। আমার ইমিডিয়েট ছোট ভাই ছিল ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ক্যাডেট কলেজের ইমিডিয়েট জুনিয়র। তো দেশের 12টা বাজিয়ে দিয়েছে সবচেয়ে বেশি কারা জানেন? আইনের ছাত্ররা। আনডাউটেডলি আমার সেক্টরের লোকজন, লয়ের লোকজন এই দেশটাকে জাহান্নাম বানিয়ে ফেলেছে। এবং এইটা বলতে আমি বিন্দু মাত্র কার্পণ্য বোধ করি না, কারণ আমার কাছে যেটা মনে হয় যে যেটা সত্য কথা সেটা যদি বুক খুলিয়ে না বলা যায়, যারা অডিয়েন্স থাকে তারা কিন্তু ঠিকই বুঝতে পারে। সবচেয়ে বড় টাউট বাটপার দেশের ডেমোক্রেসির 12টা বাজিয়ে গেছে এরকম লোকের কথা চিন্তা করেন, দেখবেন এবিএম খায়রুল হকের মতো জাস্টিসের নাম মনে পড়ে। দেশের সবচেয়ে কলঙ্কজনক অধ্যায় রচনা করে যে ব্যক্তি টক শোতে গিয়ে তার নাম মানিক। প্রত্যেকটা ক্ষেত্রে এই দেশটাকে যেভাবে জাহান্নাম বানানো হয়েছিল তার পেছনে সবচেয়ে বড় অবদান যাদের ছিল তারা হলো এই লিগ্যাল সাইডের মানুষ। তো সংবিধানকে নিয়ে অনেকে অনেক কথা বলে, আপনারা বলতেই পারেন যে একটা ভালো সংবিধানের দরকার। অনেকেই যা বলে আমি বারবার করে বলি,
আরেকজন শেখ হাসিনা এসে যে তার মতো করে সংবিধানকে সংশোধন করে ফেলবে না এই গ্যারান্টি কেউ দিতে পারে না। আপনাদের ছোট্ট দু একটা হিস্ট্রিক্যাল কথা বলি, রিলেভেন্ট মনে হতে পারে, দেখবেন কাজে লাগবে কোথাও না কোথাও। যে অ্যাসপিরেশন নিয়ে আমাদের দেশ স্বাধীন হয়েছিল 1971 সালে, সেই সংবিধান যে এটা আমরা পেলাম এত রক্তের বিনিময়ে, এত ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, সেই সংবিধান রচিত হলো অল্প কয়েকটা দিনের ভেতরে, কয়েক মাসের ভেতরে। 1972 সালের ভেতরে আমরা সংবিধানটা পেয়ে গেলাম। এই সংবিধান সবার আগে আমাদের দেশের গণতন্ত্রের পিঠে ছুরি মেরেছিল কে, এটা জানেন? দেখেন, কথা বলতে গিয়ে এখনো আপনাদের মনে এমন ট্রমা গেঁথে গেছে যে কথাটা আপনারা বুক ফুলে বলতে পারেন না। বাংলাদেশের গণতান্ত্রিক অ্যাসপিরেশনের পিঠে যে ব্যক্তিটা ছুরি চালিয়ে দেয় সবার প্রথমে, সেই মানুষটার নাম শেখ মুজিবুর রহমান। এখনো ন্যাপ্রক্সেন দেয়া লাগবে ট্রমা। আমাদের দেশে যে মুহূর্তে সংবিধান এসেছিল, দেখবেন দীর্ঘ কয়েক মাস গণপরিষদে বিতর্ক হয়। আর গণপরিষদের বিতর্কটাকে আমি যদি সবার সামনে রেকর্ডগুলা প্রেস করতে পারতাম, আপনারা দেখতে পারতেন গণপরিষদ বিতর্কের ভেতরে কত চমৎকার চমৎকার আর্গুমেন্ট হয়েছে। সুরঞ্জিত সেনগুপ্তর কথা যদি বলি, মানবেন্দ্র লারমার কথা যদি বলি, তারা প্রত্যেকটা জায়গায় ডক্টর কামাল হোসেনের সাথে আর্গুমেন্টে গেছে এবং যে জায়গাগুলোতে আর্গু করেছে সেই জায়গাগুলো বাস্তব হয়ে গেছে ঠিক তার 2-3 বছরের ভেতরে। স্পেশাল পাওয়ার অ্যাক্ট এসেছে, বিভিন্ন জরুরি আইন চলে এসেছে, তারপরে দেখবেন বাকশাল চলে আসলো। এই বাকশাল হলো এমন একটা ব্যাপার, মানুষ মনে করে যে আওয়ামী লীগের কি হলো। আমি বলি, প্রথমবারের মতো আওয়ামী লীগকে বিলুপ্ত কে করে দেয়? মানুষটা আবারও শেখ মুজিবুর রহমান। এবং বাকশাল কায়েমের মাধ্যমে দেশের গণতন্ত্র যেভাবে এসেছিল 71-এ, সেই জায়গাটা আবার বিনষ্ট হয়ে গেল। আমার কথা বিশ্বাস করার দরকার নাই। আমি জানি অনেকে ভাবতে পারেন যে উনি কি কোনো পলিটিক্যাল বক্তব্য দিচ্ছে নাকি, একটু রেফারেন্স দিয়ে দিই। তাজউদ্দিন আহমেদকে মন্ত্রিত্ব থেকে পদত্যাগ করানো হয়েছিল, এটা আপনারা জানেন? হ্যাঁ, প্রধানমন্ত্রী থেকে। এমনকি 7 মার্চের ভাষণ যখন দিয়ে শেখ মুজিবুর রহমান বাড়িতে চলে গেলেন, একটা ঘটনা চিন্তা করেন, বিগত 15 বছরে 7 মার্চের মতো কোনো কথা বলার দরকার নাই। ন্যূনতম একটা সমালোচনা যে দেশের মানুষের ভোটাধিকার নাই, এই কথাটা আপনারা এই ফার্মগেটের চত্বরে দাঁড়িয়ে বলে আপনারা বাসায় যেতে পারবেন, এই গ্যারান্টি ছিল? বাট চিন্তা করে দেখেন, ওই 71 সালেও 7 মার্চের ভাষণ দেওয়ার পরে ভদ্রলোক সুন্দর করে বাড়িতে চলে গেছে, তাকে গ্রেফতার করা হয় না।